নমস্কার, আমি স্বাগতা। আর তো কয়েক ঘন্টা পরেই কিন্তু জানা যাবে খসড়া ভোটার তালিকা। এই খসড়া ভোটার তালিকায় কার নাম থাকবে আর কার নাম থাকবে না সেই নিয়ে হৃদস্পন্দন কিন্তু সবারই শুরু হয়ে গেছে। সেই যেন মনে হচ্ছে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষার দেওয়ার পর রেজাল্ট বেরোনোর মতো। কিন্তু আমরা যেটা বলি, আতঙ্কিত হবেন না, পরিস্থিতি যেদিকে এগোবে সেই দিকেই আমরা এগোবো। এই মুহূর্তে আর একটা বিষয় ঘোরাফেরা করছে যে বহু ভোটারের নাম নাকি বাদ গেছে। বহু ভোটারের নাম বাদ গেছে, বাদ যাবে, কিন্তু কাদের বাদ গেছে সেটা আপনাদের জানতে হবে। না জেনে আতঙ্কিত হবেন না। 23 ডিসেম্বর নির্বাচন কমিশন একটা তথ্য দিয়েছে, কাদের বাদ গেছে সেই সংক্রান্ত একটা পরিসংখ্যান দিয়েছে। কি পরিসংখ্যান? 23 ডিসেম্বর নির্বাচন কমিশন একটা তথ্য দিয়েছে, একটা পরিসংখ্যান, যেখানে বলা হয়েছে কাদের কাদের নাম বাদ গেছে। সেই সংখ্যাটা কি? পশ্চিমবঙ্গে 7.66 কোটি ভোটারের মধ্যে 50.22 লক্ষ ভোটারের ফর্ম ASSDD হয়েছে। এই ASSDDটা কি? এই ASSDDটা অর্থাৎ অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত, ডুপ্লিকেট ভোটারের কথা বলা হয়েছে। যেখানে বলা হয়েছে অনুপস্থিত ভোটারের সংখ্যা প্রায় 8 লক্ষ, 23 ডিসেম্বরের কথা বলছে। স্থানান্তরিত ভোটার 17 লক্ষ, মৃত ভোটার 23 লক্ষ, আর ডুপ্লিকেট ভোটার 1.50 লক্ষ। এই কারণে কিন্তু নামগুলো বাদ গেছে। এই 23 ডিসেম্বরের পর আবার 11 ডিসেম্বর আর একটা তথ্য দেওয়া হয়েছে, যেখানে পরিসংখ্যানটা কিন্তু একেবারেই বদলে গেছে। কি নাজিয়া, তাই তো? সেই পরিসংখ্যানটা কি হয়েছে? 7 দিনের মধ্যে পরিসংখ্যান বদলে গেল। অর্থাৎ 23 ডিসেম্বর তুমি যে তালিকাটা বললে যে মৃত, অনুপস্থিত, স্থানান্তরিত এবং ডুপ্লিকেট মিলিয়ে 50.22 লক্ষ যে ভোটারের তালিকা নাম বললে তুমি, সেক্ষেত্রে 11 ডিসেম্বর এসে দেখছি সেই সংখ্যাটা বেড়ে গেছে। সেই সংখ্যাটা কত? 58.08 লক্ষ। অনেকটা বেড়ে গেল, মানে 8 লক্ষ বেড়ে গেছে, ভাবা যায় এই সংখ্যাটা। এবং এই নিরিখেই, মানে অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত এবং ডুপ্লিকেট, এই নিরিখেই কিন্তু বেড়েছে সংখ্যাটা, এমনটাই কিন্তু আমরা নির্বাচন কমিশন সূত্রে জানতে পাচ্ছি। এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে 23 ডিসেম্বর যে তালিকা ছিল সেখানে এই যে অনুপস্থিতি যে সংখ্যাটা তুমি যেটা বললে 8 লক্ষ ছিল, সেই সংখ্যাটা 7 দিনে আরো 4 লক্ষ বেড়ে গেছে। মানে 8 লক্ষ 23 ডিসেম্বর, যেটা আমরা জানতে পেরেছিলাম কমিশন সূত্রে আরো একটা যেটা জানতে পারছি যে বর্তমানে সেই সংখ্যাটা, অনুপস্থিতির সংখ্যাটা হচ্ছে 12.01 লক্ষ, মানে 4 লক্ষ মতো বেড়ে গেছে সংখ্যাটা। এখানেই কিন্তু সবচেয়ে বেশি বেড়েছে। এছাড়া পুরো যদি আমি পরিসংখ্যানটা বলি, অনুপস্থিতির ক্ষেত্রে 11 ডিসেম্বর হয়ে দাঁড়িয়েছে 12.01 লক্ষ। স্থানান্তরিতের ক্ষেত্রে সেই সংখ্যাটা, যেটা 23 ডিসেম্বর ছিল 17 লক্ষ, সেখানেও কিন্তু বেড়েছে 19.93 লক্ষ ভোটার হয়েছে এখন, অর্থাৎ 11 ডিসেম্বরের তথ্য অনুযায়ী যেটা জানা যাচ্ছে। মৃত যে সংখ্যাটি সেটি 23 লক্ষ ছিল এবং সেটি বেড়েছে এবং সেটি হয়েছে 24,18,000, অর্থাৎ আরো প্রায় 1,18,000 মতো বেড়েছে মৃতর সংখ্যাটা। আর ডুপ্লিকেট সংখ্যা, যেখানে 1.50 ছিল 23 ডিসেম্বর, সেটা হয়েছে 1.37, সেটা কমেছে। আচ্ছা, ডুপ্লিকেটটা কমেছে, কিন্তু অন্য যেগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু বেড়েছে। অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত এবং ডুপ্লিকেটের ক্ষেত্রে ডুপ্লিকেটটাই দেখা যাচ্ছে যে মানে ASSDD অর্থাৎ অনুপস্থিত, অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটেড, ডেড এবং ডুপ্লিকেট, এটা কি বলা হচ্ছে ASDD। আর এটার একটা যেটা নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে এই যে ফর্ম বাতিল, মানে নাম বাতিল গেছে, তো সেক্ষেত্রে তার সংখ্যাটা হচ্ছে 58.08 এখনকার, মানে অনেকটাই সংখ্যা বেড়েছে এবং বাদ গেছে, মতো সংখ্যা বেড়েছে। হ্যাঁ, এখানে আর একটা প্রশ্ন নাজিয়া, যে অনেকেই ভাবছে এই যে নামগুলো বাদ গেছে, মৃত ভোটার বা স্থানান্তরিত ভোটার, অনুপস্থিত ভোটার, এর বাদ দিয়েও যে সমস্ত নামগুলো বাদ গেছে, আমি আদার্স বলছি, অনেকেই ভাবছে যে 2002 এর নাম ছিল না বলেই হয়তো তাদের নাম বাদ গেছে। সেটা কি? সেটা একটু তুমি বলো। একেবারে 2002টা ম্যাপিং এর ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, কারণ শেষ SIR যদি ধরা হয় সেটা 2002, তো 2002কে ধরা হচ্ছে, কিন্তু এই যে ভোটার সংখ্যা বা নাম বাদ যাচ্ছে সেটা কিন্তু 25 অনুযায়ী, কারণ 25 অনুযায়ী ফর্ম হয়েছে, 2002 অনুযায়ী ফর্ম হয়নি। 25-এর
মানে 2025 জানুয়ারিতে যে খসড়াটা তালিকা হয়েছিল সেই খসড়া, এটা কিন্তু এসআইআর খসড়া নয়, এটা হচ্ছে 2025 মানে ভোটার কত খসড়া তালিকা যেটা ছিল সেই অনুযায়ী যে তালিকা হয়েছিল তাতে যে মানে ফর্ম তৈরি হয়েছিল 2025 অনুযায়ী, সেই 25 অনুযায়ী কিন্তু এগুলো বাদ হচ্ছে। অর্থাৎ ওই যে 7.66 কোটি তার মধ্যে থেকে এই 58.08 লক্ষ এটা বাদ যাচ্ছে। এটা 2025-এর, 2002 নয়। কেউ একদম ভাববেন না যে 2002 অনুযায়ী, কারণ 2002 অনুযায়ী ফর্ম প্রিন্ট হয়নি। যেটা প্রিন্ট হয়েছে, যেটা আমরা সবাই, আপনি বা আমরা প্রত্যেকে যে ফর্মটা পেয়েছি অ্যানিমেশন ফর্ম, সেই ফর্মটা কিন্তু 2025 অনুযায়ী। তাই প্রথমেই দেখবেন আপনার যে তথ্যটি লেখা আছে ফর্মের উপরে সেটা কিন্তু 2025 অনুযায়ী, অর্থাৎ বর্তমান প্রেজেন্ট মানে যে তালিকাটা তৈরি হচ্ছে 2025 অনুযায়ী, শুধু লিংক করা হচ্ছে 2002। যে সেলফ ম্যাপিং, প্রোজেনি ম্যাপিং যেটা হচ্ছে সেটাতে কিন্তু 2002-কে টেনে নেওয়া আসা হচ্ছে। তার কারণ 2002-এ একমাত্র তখন শেষ যে এসআইআর হয়েছে সেই এসআইআরকে তুলে নিয়ে আসা হচ্ছে। নাজিয়া, এই সবের থেকে এখন দর্শকদের যেটা জানার বিষয়, যেটা আগ্রহ, যে ভোটার তালিকা তো, খসড়া ভোটার তালিকা তো আর কিছুক্ষণ পর, কয়েক ঘন্টা পর বেরোবে, তো কাদের শুনানিতে ডাকা হবে, এটা হচ্ছে এখন সব থেকে বেশি চিন্তার, যে আমাকে ডাকা হবে না ওকে ডাকা হবে, এই শুনানিতে কাদের ডাকা হচ্ছে? যাদের ম্যাপিং হয়নি ঠিক মতো, যারা মানে সেলফ ম্যাপিংতে তো কোনো চিন্তা নেই, প্রোজেনি ম্যাপিং, বাবার নাম ভুল হয়েছে, মায়ের নামের ক্ষেত্রে ভুল হয়েছে, কোনো সন্দেহ হচ্ছে, বিবাহিত হয়েছে কোনো মহিলা, তো সেক্ষেত্রে সে হয়তো তার বাবাকে দেখিয়েছে, লিখে দিয়েছে, বাবার নাম লেখেনি, এই যে ভুলগুলো, সেক্ষেত্রে তাদেরকে ডাকা হতে পারে। এবং আরো একটা বিষয় যে অনুপস্থিতির সংখ্যা, অনুপস্থিতির সংখ্যার ক্ষেত্রে যেটা আমরা নির্বাচন কমিশন সূত্রে জানতে পারছি যে সেখানে কিন্তু ডাকার জন্য নোটিশ পাঠানো হবে না, ডাইরেক্ট কিন্তু তাদের নাম বাদ চলে যাবে। আচ্ছা, অনুপস্থিত যেহেতু তার কাছে তার কোনো মানে তথ্য পাচ্ছে না নির্বাচন কমিশন, এবং সেই মানুষটির খোঁজ পাওয়া যাচ্ছে না, সে তো অনুপস্থিত, প্রেজেন্ট নেই, অ্যাবসেন্ট সে, তো সেক্ষেত্রে তার নামটি অটোমেটিক বাদ চলে যাবে। সেক্ষেত্রেও কিন্তু ভয়ের কোনো কারণ নেই। 6 নম্বর যে ফর্ম, সেটিকে ফিল আপ করতে হবে, এবং সেই 6 নম্বর ফর্মটি ফিল আপ করলে আপনার নতুন করে আবার নাম উঠবে। অর্থাৎ এবারের হয়তো তালিকায় আপনার নাম থাকলো না, কিন্তু ভোটার হিসেবে পরবর্তীকালে আপনি নতুন করে নাম তুলতে পারেন। এক্ষেত্রে না যে আমি একটা বিষয় দর্শকদের বলবো, যে অনেকেই যারা বিবাহিত হয়েছেন, 2002-এ তার বাবার নাম ছিল, তিনি তার বর্তমানে তার স্বামীর নাম অনুসারে ভোটার কার্ড তার হয়ে গেছে, স্থানান্তরিত হয়ে গেছে, তাদের ক্ষেত্রে বলছি স্থানান্তরিত হয়ে গেছে, তারা 2025 অনুযায়ী তাদের অভিভাবকের জায়গায় স্বামীর নামটা লিখেছেন এবং 2002 লিঙ্ক করেছেন বাবার। অতএব তার কাছে হয়তো বিএলও ফোন করলো, যে বিএলও ফোন করে বললো আপনি তার বাবাকে 2002 হিসাবে দেখিয়েছেন, তো বাবার সঙ্গে লিঙ্ক করার জন্য আপনার একটা তথ্য লাগবে, যেখানে আপনার বাবার নামটা লেখা আছে, সেটা প্যান কার্ডও হতে পারে, সেটা মাধ্যমিকের আপনার সার্টিফিকেটও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু তারা ভয় পাবেন না, তারা ভাবেন হয়তো তাদেরকে হিয়ারিংয়ে ডাকার জন্য বা বিএলও এটা ফোন করেছে, কিন্তু না, একটা ডকুমেন্টস তাদের রেডি রাখবেন। নাজিয়া, সেকেন্ড প্রশ্ন যেটা জানবো, যে কোন তথ্যগুলিকে ত্রুটি বলে মনে করছে নির্বাচন কমিশন? ওই একই, যে ক্ষেত্রে বাবার নাম, মায়ের নাম বা যেটাকে তারা লিঙ্ক করেছে সেক্ষেত্রে যদি থাকে, এবং যদি কোনো রকম সন্দেহ হয় যে এটা সন্দেহ হচ্ছে, কারণ বিরোধীরা বারবার অভিযোগ তুলছেন যে অনুপ্রবেশকারীদের সংখ্যা আছে, এখানে অনুপ্রবেশকারীরা আছে, তাদের ভোটার কার্ড আছে, তো সব মিলিয়ে যেগুলোতে দেখবে সন্দেহ হচ্ছে, বা যে ক্ষেত্রে ম্যাপিং হয়নি, বা যারা 2002-কে ম্যাপিং করতে পারেননি, মানে 2002-এ তাদের কারোর বাড়ির নাম নেই বা নিজেরও নেই, প্রোজেনি ম্যাপিং বা সেলফ ম্যাপিং কোনোটাই হয়নি, শুধুমাত্র 25-এর তথ্য আছে, তাদেরকে ডাকা হতে পারে। আচ্ছা, এরপর আসছি আমি যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে শুনানিটা হবে, একজন সাধারণ ভোটার সে কিভাবে জানবে, মানে এই তথ্যটা তাদের কাছে কিভাবে পৌঁছাবে? এটাও তাদের নোটিশ যাবে, অর্থাৎ এই যে 2025-এর 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হচ্ছে, তার ঠিক 2-3 দিন পর থেকেই তাদের কাছে নোটিশ যাবে। কারণ কম্পিউটারে সমস্ত তথ্য, মানে কার কার নাম পাওয়া গেল না, মানে নাম উঠলো না খসড়া তালিকায়, আগে তো একটা লিস্ট হয়ে যাবে, যাদের নাম বাদ যাচ্ছে তাদের একটা লিস্ট হয়ে যাবে, আর যাদের নাম থাকছে খসড়া তালিকায় নাম থাকছে তাদের, আর যাদের নাম উঠছে না তাদের একটা লিস্ট হবে। এবার সেই লিস্ট অনুযায়ী, যেটা নির্বাচন কমিশন সূত্রে আমরা জানতে পারছি, যে সেই লিস্ট অনুযায়ী প্রত্যেকটি
সেই ভোটারের কাছে নোটিশ যাবে, এবং সেই নোটিশ কে নিয়ে যাবেন? সেই নোটিশ নিয়ে যাবেন বিএলওর মাধ্যমে সেই নোটিশ ভোটারের কাছে পৌঁছে যাবে। এই ক্ষেত্রে চিন্তা করার কোনো কারণ নেই। এই ক্ষেত্রে একটা তথ্য বলে রাখি যে যেটা আমরা সূত্রের মারফত জানতে পেরেছি যে রবিবার থেকেই কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, রবিবার থেকেই কিন্তু তা ছাপানোর কাজ শুরু হয়ে গেছে। সোমবার রাতে মানে আজ রাত পর্যন্ত সমস্ত কাজ কিন্তু শেষ হবে এবং শেষ হয়ে সেই তালিকাটা সরকারি দপ্তরে কিন্তু টাঙানো হয়ে যাবে। যেমন হচ্ছে আপনার জেলা শাসক দপ্তর, বিডিও অফিস এবং এসডিও অফিস, এই সমস্ত জায়গায় কিন্তু খসড়া তালিকা পুরো টাঙিয়ে দেওয়া হবে যে কাদের কাদের নাম বাদ গেছে সেখানে থাকবে, এবং রাজনৈতিক প্রতিনিধিদের হাতে কিন্তু তাদের একটা প্রতিলিপি চলে যাবে, রাজনৈতিক দলকে প্রতিলিপি তাদের দিয়ে দেবে। এবার হচ্ছে আপনারা বাড়িতে বসেও সেটা দেখতে পারবেন। নাজিয়া একটু যদি বলে দাও ওয়েবসাইটটা যদি কোথা থেকে দেখতে পারবে? যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা দেখতে পারবেন voters.eci.gov.in, এই একটা ওয়েবসাইট। আরেকটা ওয়েবসাইট হচ্ছে wbceo.wb.gov.in, এই দুটো ওয়েবসাইটে আপনারা দেখতে পারবেন। এখন আপনারা যদি এই ওয়েবসাইটে যান, অর্থাৎ voters.eci.gov.in এই ওয়েবসাইটটাতে যান, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে বিহারের যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল, সংশোধিত ভোটার তালিকা, তাদের একটা উদাহরণ কিন্তু সেখানে রয়েছে। তারা কিভাবে দেখবেন সেটা দেখেছে, এবং সেই অনুযায়ী কিন্তু এই পশ্চিমবঙ্গেরও ভোটার তালিকা, ভোটার খসড়া তালিকা সেখানে থাকবে, এবং সেটা কিন্তু অনুমান করছেন, যেমন বিএলওরা জানাচ্ছে যে ওইভাবেই অনলাইনে দেখার সুযোগ পাবেন যারা ভোটার, তারা খসড়া তালিকা। অর্থাৎ এই যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা গেলে ক্লিক করলে আপনারা কিন্তু দেখতে পাবেন আপনাদের নাম আছে কি নেই। আর একটা বিষয়, এই যে শুনানিটা কোথায় হবে সেটা নিয়ে কিন্তু মানুষ এখন অনেক ভাবনা চিন্তা করছে যে কোথায়, কত দূর যেতে হবে, কাজ ফেলে দৌড়াতে হবে, বারবার ছুটতে হবে, সেই সংক্রান্ত একটি তথ্য যদি দাও। শুনানি প্রথমে একটা প্রস্তাব রাখা হয়েছিল যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পঞ্চায়েত অফিস, এই সমস্ত জায়গায় হোক, কিন্তু তারপরে যেটা জানা যাচ্ছে যে বিডিও অফিসে, জেলা শাসকের অফিসে, সেখানেই করা হতে পারে শুনানি। এবং শুনানিতে যারা থাকবেন, কারা থাকবেন সেটা শুনানিতে মানে কাদের আন্ডারে হবে, যেমন একজন ইয়ারও থাকবেন, 10 জন AERও থাকবেন, তাদের তত্ত্বাবধানেই কিন্তু এটা শুনানি হবে, এবং পাশাপাশি সর্বাধিক 100 জন করে মানুষের কিন্তু প্রতিদিন শুনানি হতে পারে। এটা চলবে আপনার 15ই জানুয়ারি পর্যন্ত এই পর্বটা চলবে। তারপরে তো আরো পর্ব আছে, তো মানে একদিনে 100 জন। আর সেকেন্ড আরেকটা যে প্রশ্ন আছে যে আমরা বারবার এই তথ্যগুলো দিয়েছি, তাও একবার আজকের জন্য যদি তথ্য দাও যে কোন কোন নথিগুলো হাতের কাছে রাখবে। বার্থ সার্টিফিকেট বা পেনশন পান যারা সরকারি বা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের পেনশনাধীন, বা জমির দলিল, পর্চা, পাশাপাশি আরও সরকারি যদি কোনো নথি থাকে, এই সমস্ত পাসপোর্ট, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মানে শংসাপত্র, এগুলো যদি থাকে, তো যে কোনো একটা নথি থাকলেই কিন্তু এটা, মানে এর আগেও আমরা বারবার বলে দিয়েছি এবং আপনাদের সেটা পরিষ্কারভাবে দেখি, 13টা নথির মধ্যে অবশ্যই একটা নথি অবশ্যই লাগবে। আচ্ছা, আর বাকি তো আমাদের যে সমস্ত প্রশ্নগুলো, যে হিয়ারিং সংক্রান্ত সবই দেওয়া হলো, আরেকবার যদি তুমি ওই ওয়েবসাইটটা বলে দাও দর্শক বন্ধুদের জন্য। ওয়েবসাইটটা আরো একবার বলছি, voters.eci.gov.in, এই ওয়েবসাইটে গেলেই, এই ওয়েবসাইটে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন আপনাদের খসড়া তালিকায় নাম আছে কিনা। এই সংক্রান্ত ভিডিও আছে, হ্যাঁ, এই সংক্রান্ত আমাদের ভিডিও আছে, সেখানে গিয়েও আপনারা দেখতে পাবেন। আর এই যে নথিগুলো, মানে যাদের হিয়ারিং হবে, যাদের শুনানিতে যেতে হবে, তো সেই ক্ষেত্রে মানুষের প্রশ্ন হতেই পারে যে এগুলো কি হবে, আমরা তো নথিটা দিলাম, তাহলে সেটা কি হবে, সেগুলো কি হবে, সেটা কিন্তু ডিজিটাইজ করে রাখা হবে। অর্থাৎ সমস্ত তথ্যই আপলোড করা হবে, তারা যে নথিটা দিচ্ছেন সেই নথিটাও কিন্তু সুরক্ষিত থাকবে, সেটা সুরক্ষিত থাকবে, কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই। 13টা নথির মধ্যে একটা নথি দেখালেই আবারও কিন্তু চূড়ান্ত যে ভোটার তালিকা 14ই ফেব্রুয়ারি 2026-এ প্রকাশিত হবে, সেই চূড়ান্ত ভোটার তালিকাতে আপনার নাম অবশ্যই থাকবে। তাই ভয় পাওয়ার, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বৈধ ভোটারদের কোনো ভয় নেই, তাদের কাছে বৈধ জিনিস অবশ্যই থাকবে, বৈধ নথি অবশ্যই থাকবে। অতএব
আমাদের একটু অপেক্ষা করতে হবে খসড়া তালিকায় কিভাবে কার কি নাম আসে, আরও কি সমস্যার সম্মুখীন হন। আমরা চেষ্টা করব আপনাদের সেই সব সমস্যা যতটা পারা যায় সাহায্য করার জন্য। আজকে এই পর্যন্তই।